সৃজনশীল ক্রিয়েশনস চ্যানেলে আপনারা শুনছেন মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই, আজ দ্বিতীয় পর্ব। মৃত্যু এখন শুধু কয়েক মিনিটের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সবাইকে বললাম, কেউ শোয়া থেকে উঠবেন না, নড়াচড়াও করবেন না, কোনো কথা বলবেন না। সবাই মাটিতে যেভাবে শুয়ে আছেন ঠিক এভাবেই থাকবেন। কোনো প্রকার চিৎকার বা ছোটাছুটি মানেই নিশ্চিত মৃত্যু। আল্লাপাক যদি সহায় হন তাহলে আমরা এভাবেই বেঁচে যাব। এছাড়া আমাদের আর বাঁচার কোনো পথ নেই। সবাই সৃষ্টিকর্তাকে স্মরণ করেন। গানবোট একেবারে বাড়ির পাশে এসে পড়ল। সার্চলাইটের তীব্র আলোয় আলোকিত হলো সারা বাড়ি। বাড়ির আঙিনায় কাপড় শুকানোর যে দড়িগুলো বাঁধা ছিল তাও স্পষ্ট দেখা গেল। গানবোটটি যতই দ্রুত এসেছিল তত দ্রুতই চলে গেল, থামল না। একসময় অদৃশ্য হয়ে গেল। সবাই যেন নতুন জীবন নিয়ে বেঁচে উঠল। কিছুক্ষণ পর নৌকার মাঝে এলে কার আগে কে যাবে একসঙ্গে লাফিয়ে নৌকায় উঠে পড়ল। যা হবার তাই হলো। তীরেই নৌকা ডুবে গেল। নৌকা তুলে পানি ফেলে মাত্র ভাসানো হলো, সঙ্গে সঙ্গে আবারও সবাই নৌকায় লাফিয়ে উঠল। পানি সেচে নৌকা আবার ভাসানো হলো। আবারও সবাই একসঙ্গে উঠতে গিয়ে ডুবিয়ে দিল নৌকা। শিশু আর মহিলারা কাঁদতে শুরু করল। আমি আর আমার বন্ধু বাবলু আজাদ উচ্চ কণ্ঠে ধমকের সুরে বললাম, আমরা দুজন সবার শেষে যাব, একজনও বাকি থাকতে আমরা যাব না। সবাই নদী পার হওয়ার পর আমরা পার হব। কে কে আমাদের সঙ্গে নদী পার হবেন? কেউই কোনো কথা বলল না, সকলেই চুপ। আমরা কথা দিলাম সবাই আগে যাবেন, আমাদের আগে যাবেন। আমরা যাকে বলবো সেই নৌকায় উঠবেন, নইলে নৌকা আর তুলব না। সবাই একসঙ্গে মারা পড়ব। জনা কয়েক বলে উঠল, ঠিক আছে, আপনারাই ঠিক করে দেবেন কে কখন উঠবে। কেউ কেউ বলে উঠল, আবার নিজেরাই আমাদের ফেলে চলে যেয়েন না। বললাম, দেখতেই তো পাবেন যাই কি না, কাউকেই ফেলে আমরা যাব না। আমাদের কথা শুনেন, সবাই নদী পার হতে পারবেন এবং আমাদের আগে পার হবেন। আবার নৌকা তুলে পানি ফেলে নৌকা ভাসালাম। ডান দিক থেকে এক এক করে 9 জন করে নৌকায় তুললাম। নৌকা ছেড়ে গেল, নামিয়ে দিয়ে আবার নৌকা ফিরে এলো। শেষ ট্রিপে আমরা দুজন সহ 5 জন নৌকায় উঠে নদী পার হলাম। সীমান্তের কাছাকাছি বাতেন ভাই নামের এক ভদ্রলোকের বাড়িতে রাত্রি কাটানোর পর সকালবেলা আমার বন্ধু বাবলু আজাদ কান্না জুড়ে দিল। সে ঢাকায় ফিরে আসবে, আবার আমাকে সঙ্গে নিয়ে ফিরে আসবে। বাবলু আজাদ কাঁদতে কাঁদতে বলতে থাকলো, রাত্রে মাকে স্বপ্ন দেখেছি, মা বলেছে ফিরে আয়। রিম্মিকে স্বপ্ন দেখেছি। রিম্মি হলো বাবলু আজাদ আর আমার বাসার উল্টো দিকের বাসা মস্ত বড় এক ধনী লোকের মেয়ে, বাবলু আজাদের প্রেমিকা। খুবই ভালো মেয়ে, সব দিক দিয়েই ভালো। আচার ব্যবহার অমায়িক, দেখতে সুন্দরী, ভালো ছাত্রী, সবার প্রিয়। বেচারা রিম্মির অকাল মৃত্যু হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি রিম্মি যেন বেহেশতে যান। বাবলু আজাদ বলল, স্বপ্নের ভিতর রিম্মি আমাকে বলেছে, বাবুল তুমি যুদ্ধে যেও না, তুমি মরে গেলে আমি কাকে ভালোবাসবো? তুমি ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। তুমি ফিরে এসো, নইলে আমাকে নিয়ে যাও, ইত্যাদি ইত্যাদি বলতে সে কি কান্না বাবুল আজাদের। আমার কাছে বাবুলের দাবি, চল আমরা ঘরে ফিরে যাই। কান্না যখন কিছুতেই থামাতে পারলাম না তখন বললাম, তুই ফিরে যা, আমি যাব না, আমি যুদ্ধে যাব। বাবুলের উত্তর, আমি তোকে ফেলে একা ফিরে যাব না, চল দুজনেই ফিরে যাই। না, আমি ফিরে যাব না, তুই ফিরে যা। না, আমি তোকে ছাড়া ফিরে যাব না। বাবুল আমাকে সঙ্গে নিয়ে ফিরে আসবে, আমি ফিরে আসব না। বাবুলের কান্না থামে না। এক পর্যায়ে বললাম, সীমান্তের কাছেই তো চলে এসেছি, চল আর একটু সামনে গিয়ে দেখি কি হচ্ছে, তারপর ফিরে আসব। এবার বাবুল আজাদ রাজি হলো, কান্না থামালো। আমরা এবার সীমান্ত লক্ষ্য করে চলতে শুরু করলাম। যতই সীমান্তের কাছে যাচ্ছি ততই বেশি করে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে। অনেক চড়াই উতরাই পার হয়ে 2 বন্ধু মিলে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গিয়ে পৌঁছালাম। পথে অনেক কাহিনী, সব লিখলে ফুরাবে না। ভারতের যে জায়গায় আমরা গিয়ে উঠলাম জায়গাটা বেশ উঁচু পাহাড়ের মতো, তবে পাহাড় না। এই জায়গায় উঠে দেখি খাকি পোশাক পরা 4-5 জন আর্মি একটি বাংকারে দাঁড়িয়ে আছে এবং আরও 7-8 জন আর্মি দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলছে।
দেখেই তো আমার আত্মারাম খোঁচা হয়ে গেল। এ আমি কোথায় এলাম? যে আর্মির ভয়ে সারা পথ কত কষ্ট করে এলাম, আর এখানে এসে সেই আর্মির একেবারে মুখের সামনে দাঁড়িয়ে পড়লাম। ভয়ে আমি হিম হয়ে গেলাম। কিছু সময় জ্ঞানশূন্য থাকলাম। তারপর ধীরে ধীরে তাকিয়ে দেখলাম জনগণের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই, সবাই যার যার কাজে ব্যস্ত। আমি ভীষণ অবাক হলাম। স্বপ্ন দেখছি না তো? পরে বুঝলাম, ও এইটা তো ভারত, এরা ভারতীয় আর্মি। পৃথিবীর সব দেশের আর্মির পোশাকই যে এক, এটা আমার জানা ছিল না। আমরা শরণার্থী ক্যাম্প বা শিবিরে না গিয়ে সোজা কলেজ টিলায় চলে গেলাম। কলেজ টিলা মানে আগরতলা এমবিবি কলেজ ক্যাম্পাস। এই কলেজ টিলাতেই বাংলাদেশের প্রাক্তন ও বর্তমান ছাত্র নেতারা থাকেন। এখানেই ছাত্র সংগ্রাম পরিষদের অফিস। শেখ ফজলুল হক মনির নেতৃত্বে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক, আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক বাংলার বাণী ও দৈনিক টাইমস পত্রিকার সম্পাদক, বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাগ্নে ৭৫-এর ১৫ই আগস্টে শেখ মনিকেও হত্যা করা হয়। আসমরব ডাকসুর ভিপি, জাসদের সাধারণ সম্পাদক, হোসেন মোহাম্মদ এরশাদের ৮৮ সালের পার্লামেন্টের গৃহপালিত বিরোধী দলীয় নেতা, সম্মিলিত ওয়াচডগ, শেখ হাসিনার ঐক্যমত্যের সরকারের মন্ত্রী আব্দুল কুদ্দুস মাখন, ৭০ থেকে ৭১-এর ডাকসুর ছাত্র সংসদের জিএস ৯০ দশকে মারা যান এবং মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন হয়। এম এ রশিদ পূর্ব পাকিস্তান ছাত্রলীগের দপ্তর সম্পাদক, স্বাধীনতার ইস্তেহার পাঠকারী, স্বাধীনের পর বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বর্তমানে ব্যবসায়ী, শেখ ফজলুল করিম সেলিম প্রাক্তন ছাত্র নেতা, শেখ মনির সহোদর, বর্তমানে দৈনিক বাংলার বাণীর সম্পাদক, যুবলীগের চেয়ারম্যান, জাতীয় সংসদ সদস্য মিজানুর রহমান মিজান প্রাক্তন ছাত্র নেতা, আব্দুল কুদ্দুস মাখনের ভগ্নিপতি, বর্তমানে ঢাকা জেলার এডিসি ল্যান্ড প্রমুখের তত্ত্বাবধানে কলেজ টিলা থেকে বাংলাদেশ ছাত্রদের তালিকাভুক্ত রিক্রুট করে সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য ভারতের বিভিন্ন ট্রেনিং ক্যাম্পে পাঠানো হতো। এই কলেজ টিলাতে গিয়ে আমরা মনি ভাই, মাখন ভাই, রশিদ ভাই এবং মিজান ভাইয়ের দেখা করলাম। নেতারা বললেন, যতদিন ট্রেনিংয়ে যাওয়া না হয় এখানে থাকো। আমরা সারাদিন আগরতলায় ঘুরে বেড়াই, রাতে কলেজ টিলায় ঘুমাই। এমনই করে প্রায় মাসখানেক চলে গেল। আমরা সঙ্গে করে বাড়ি থেকে যে টাকা পয়সা এনেছিলাম তা শেষ হয়ে যাওয়ার উপক্রম হলো। এদিকে ট্রেনিংয়ে যেতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। এই অবস্থায় বন্ধু বাবুল আজাদ একদিন বলল, দোস্ত তুমি থাকো, আমি ঢাকায় যাই, যে বাড়ি থেকে টাকা নিয়ে আসি। আমি সঙ্গে সঙ্গে বাবুলের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। বললাম, না, ট্রেনিংয়ে যতদিন না যাই ততদিন খেয়ে না খেয়ে কষ্ট করে থাকি। খাওয়ার দারুণ কষ্টে পড়ে গেলাম। দিনে এক মুঠো ভাত পাইতো পাই না অবস্থা। আর বাবুলের প্রতিদিন একই কথা, তুই থাক, আমি ঢাকায় যাই, টাকা পয়সা নিয়ে আসি। আমি বলি, না, তুই ঢাকায় ফিরে গেলে আর আসবি না। বাবুল আমাকে বোঝায়, দেখো দোস্ত, আমি যদি এখান থেকে চলে যেতে চাই তাহলে কি চলে যেতে পারি না? তুই কি আমাকে আটকিয়ে রেখেছিস? আমি চলে যেতে চাইলে তো যে কোনো সময় চলে যেতে পারি। তোকে বলে যাওয়ার দরকার কি? আমি এজন্যই তোকে বলে যেতে চাই যাতে তুই মন খারাপ না করিস। তুই বিশ্বাস কর, আমি কথা দিলাম ঠিকই ঢাকায় যেয়ে মার কাছ থেকে টাকা নিয়ে আবার তোর কাছে ফিরে আসব। আমি বাবুলের কথা বিশ্বাস করলাম না। যে ছেলে বাংলাদেশে থাকতেই রাস্তা থেকে বাড়ি ফিরে যাওয়ার জন্য কান্নাকাটি জুড়ে দিয়েছিল, সেই ছেলে সীমান্ত পাড়ি দিয়ে ঢাকার বাড়িতে ফিরে গিয়ে টাকা নিয়ে আবার আগরতলায় আমার কাছে ফিরে আসবে, এটা কিছুতেই বিশ্বাসযোগ্য নয়। তবে চিন্তা করলাম, বাবুল যে কোনো মুহূর্তে সত্যি আমাকে না জানিয়ে বাংলাদেশে চলে যেতে পারে। ওকে ধরে রাখার কোনো উপায় তো আমার কাছে নেই। না বলে পালিয়ে যাবে, তার চাইতে আমি বাবুলকে বাংলাদেশে যাওয়ার অনুমতি দিয়ে দেই। সেই ভালো। আমি বাবুল আজাদকে চলে যাওয়ার অনুমতি দিলাম। দুই বন্ধু সীমান্তে এলাম। একজন আরেকজনকে জড়িয়ে ধরলাম। অশ্রু সজল চোখে আমি বাবুল আজাদকে বিদায় দিলাম। মনে হলো যেন আর দেখা হবে না, এই দেখাই শেষ দেখা। বিদায়ের বেলায় শুধু বললাম, আমার মাকে সান্ত্বনা দিস। আমি টিলার উপরে দাঁড়িয়ে রইলাম। সামনে সমতল ভূমি, বাংলাদেশ। বাবুল ধীরে ধীরে বাংলাদেশে নেমে গেল। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইলাম বাবুলের যাওয়ার দিকে। দৃষ্টিতে যতই দেখা যায় বাবুল আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে।
একসময় দৃষ্টির বাইরে মিলিয়ে গেল বাবুল আজাদ। টিলার ওপর ওই একই স্থানে কতক্ষণ নির্বাক, পলকহীন, ভারাক্রান্ত হৃদয়ে আনমনা হয়ে দাঁড়িয়েছিলাম জানি না। ভারতীয় এক শিক্ষণ্যের স্পর্শে সংজ্ঞা ফিরে পেলাম। একাকী বিষণ্ণ মনে কলেজ টিলায় ফিরে এলাম। নিজেকে ভীষণ নিঃস্ব মনে হলো। সারা রাত ঘুম হলো না। রাতভর শুধু মনকে সান্ত্বনা করলাম। দেখতে দেখতে সপ্তাহখানেক পার হয়ে গেল। শুনলাম কলেজ টিলায় আমরা যারা আছি তাদের খুব তাড়াতাড়ি ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হবে। শুনে মনটা ভালো লাগলো। মুক্তিযোদ্ধা হব, দেশের মুক্তির জন্য যুদ্ধ করব। বাবুল আজাদের কথা মনে হলো। বাবুল আজাদ আর আসবে না জানি, তবুও যদি আসে আমাকে পাবে না। এসে দেখবে আমি ট্রেনিংয়ে চলে গেছি। আমার সাথে বাবুল আজাদের আর দেখা হবে না যদি বেঁচে থাকি। বাবুলও যদি বেঁচে থাকে, দেশ স্বাধীন হলে হয়তো দেখা হবে। মিজানুর রহমান মিজান ভাই খুব অমায়িক লোক। আমাকে ডেকে বললেন, রেন্টু তৈরি হও, 2-4 দিনের মধ্যেই ট্রেনিংয়ে যাবে। খুব ছোট তো, তাই একটু ঝামেলা হবে। তোমাকে ছোট বলে ট্রেনিংয়ে নিতে চাইবে না। তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। মিজান ভাই ট্রেনিংয়ের লিস্টটা লিখে, তাই খুব একটা ঘাবড়ালাম না। বাবুল আজাদ গেছে বেশ কয়েকদিন হয়ে গেল। মনের গভীরে নিজের অজান্তেই ক্ষীণ আশা। এখনও বাবুল এলো না। আগামী পরশুদিন সকাল 7টায় আমি ট্রেনিংয়ে চলে যাব। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মাগরিবের নামাজের সালাত ফেরাতেই দেখি বাবুল আজাদ বলছে, রেন্টু আমি আইসা পড়ছি। আমি স্বপ্ন দেখছি না ঠিক ঠিক দেখছি কিছুক্ষণ বুঝে উঠতে পারলাম না। সত্যি সত্যি বাবুল আজাদ এসেছে। ব্রিগেডিয়ার আমিন আহমেদ চৌধুরী 1988 সালের ভারত সরকারের কাছ থেকে 71-এর মুক্তিযোদ্ধাদের যে তালিকা সংগ্রহ করে এবং পরবর্তী পর্যায়ে সেনানিবাস ক্যান্টনমেন্ট ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে এবং তার পরবর্তী পর্যায়ে 1998 ও 99 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দপ্তরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের যে তালিকা সংরক্ষিত হয়, ভারতীয় সেই তালিকার 1 নং ভলিউমের 461 নং মোহাম্মদ আবুল হোসেন, পিতা একে আজাদ, 64 বিকে দাস রোড, ফরাসগঞ্জ, ঢাকা। মোহাম্মদ আবুল হোসেনের ডাকনাম হলো বাবুল আজাদ। শুধু একা বাবুল আজাদ আসেনি, সঙ্গে আবার মনির নামের একজনকে নিয়ে এসেছে। ব্রিগেডিয়ার আমিন আহমেদ চৌধুরী 1988 সালে ভারত সরকারের কাছ থেকে 71-এর মুক্তিযোদ্ধাদেরও তালিকা সংগ্রহ করে এবং পরবর্তী পর্যায়ে সেনানিবাস ক্যান্টনমেন্ট ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে এবং তার পরবর্তী পর্যায়ে 1998-99 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দপ্তরে প্রধানমন্ত্রী কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের যে তালিকা সংরক্ষিত হয়, ভারতীয় সেই তালিকার 1 নং ভলিউমের 466 নং মোহাম্মদ আব্দুল হালিম সিদ্দিক, পিতা মোহাম্মদ সুবেদ আলী, 53 নং বিকে দাস রোড, ফরাসগঞ্জ, ঢাকা। মোহাম্মদ আব্দুল হালিম সিদ্দিকের ডাকনাম হলো মনির। বর্তমানে মনির সপরিবারে আমেরিকায় বসবাস করে। মনির আমাদেরই পাড়ার ছেলে। আমি অবশ্য মনিরকে এর আগে চিনতাম না, এই প্রথম দেখলাম মনিরকে। মিজান ভাইয়ের কাছে গিয়ে বললাম, আমার 2 বন্ধু ছাড়া আমি ট্রেনিংয়ে যাব না। যে করেই হোক বাবুল আজাদ ও মনিরকে আমার সাথে ট্রেনিংয়ে পাঠাতেই হবে। পরের দিন সকালে মনির বলল, ওর বড় ভাই মন্টু ভাই আগরতলাতেই কোথাও আছে। ছুটলাম মনিরের বড় ভাই মন্টু ভাইয়ের সন্ধানে। খুঁজে বের করলাম মন্টু ভাইকে। মন্টু ভাই ট্রেনিং শেষ করে অস্ত্র নিয়ে বাংলাদেশের ভিতরে যুদ্ধে যাওয়ার অপেক্ষায় আছেন। মন্টু ভাইয়ের কাছেই শুনলাম, আমার সেজো ভাই ঢাকা কায়েদ আজম, বর্তমান শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের জিএস মজিবুর রহমান মন্টু ট্রেনিং শেষ করে অনেক আগেই ঢাকায় অপারেশনে চলে গেছে। কলেজ টিলায় ফিরে এসে দেখা হলো শহীদ ভাইয়ের সাথে। শহীদ ভাই আমার সেজো ভাই, মজিবুর রহমান মন্টুর বন্ধু এবং কায়েদে আজম কলেজ ছাত্র সংসদের এজিএস। শহীদ ভাই আমাদের পরে যাবে টেন্ডুয়া ট্রেনিং ক্যাম্পে সামরিক প্রশিক্ষণ নেওয়ার জন্য। মিজান ভাইয়ের বদৌলতে পরের দিন সকালে আমরা 3 বন্ধু একটা মিলিটারি লরিতে উঠে বসলাম অন্যদের সাথে। মিলিটারি লরিতে ওঠার আগে 3-4 জায়গায় আমাদের নাম লেখা হলো এবং আমাদের স্বাক্ষর নেওয়া হলো। সামরিক লরি আমাদের নিয়ে চলতে শুরু করলো। সন্ধ্যা নাগাদ লেম্বুচোরা নামক ট্রেনিং ক্যাম্পে পৌঁছে গেলাম। এই লেম্বুচোরা ট্রেনিং ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনীর মেজর কে.বি. সিং এবং মেজর আর.পি. শর্মার অধীনে 1 মাস সামরিক প্রশিক্ষণ শেষে 2 নং সেক্টরের সদর দপ্তর
মেলাঘর থেকে অস্ত্র নিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লাম। 2 নং সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ। 2 নং সেক্টর কমান্ডার মেজর খালিদ মোশাররফকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দিয়ে তার নামের ইংরেজি প্রথম অক্ষর কে অনুসারে গড়ে তোলা হয় ফোর্স, এবং এই কে ফোর্সের অধিনায়ক হন খালেদ মোশাররফ। তখন 2 নং সেক্টরের কমান্ডারের দায়িত্ব নেন ক্যাপ্টেন থেকে সদ্য পদোন্নতি পাওয়া মেজর হায়দার। খুব সম্ভবত খালেদ মোশাররফ যখন 2 নং সেক্টরের কমান্ডার, তখন হায়দার 2 নং সেক্টরের 2IC ছিলেন। আমরা যারা ভারতের সামরিক প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছি, আমাদের প্রশিক্ষণকালে অসংখ্যবার বহু জায়গায় আমাদের নাম, পিতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, কতজন ভাই, কতজন বোন, তাদের নাম ইত্যাদি বিশদ লিপিবদ্ধ করা হয় এবং স্বাক্ষর নেওয়া হয়। এই জাতীয় বায়োডাটা দিতে গিয়ে আমরা বিরক্ত হয়ে পড়েছিলাম। ভারত সরকার যদি প্রয়োজন মনে করে ওই তালিকা ধরে এখনও আমাদের খুঁজে বের করে ফেলতে পারবে, একমাত্র কাদের সিদ্দিকী বীর উত্তমের কাদেরিয়া বাহিনী ছাড়া। আমরা যারা ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছি, এই মুক্তিযোদ্ধারাই মূল মুক্তিযোদ্ধা বা প্রথম মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধারাই দেশে এসে ছাত্র যুবকদের ট্রেনিং দিয়ে আরও মুক্তিযোদ্ধা তৈরি করে, অর্থাৎ ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের থেকেই জন্ম নেয় দেশীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এই হলো ইন্ডিয়ান ট্রেন্ড এবং লোকাল ট্রেন্ড মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধাদের সাথে দেশের আপামর জনতা যোগ হয়ে হলো মুক্তিবাহিনী। যদি মুক্তিবাহিনী বলা হয় বা ধরা হয়, তাহলে কেবল রাজাকার, আলবদর, আল শামস ব্যতীত সকল 7.5 কোটি বাঙালির মুক্তিবাহিনী। যেমন সেনাবাহিনীর সকল সদস্যই যুদ্ধ করে না। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের লোকদের দায়িত্ব হচ্ছে ব্রিজ, কালভার্ট, পুল ইত্যাদি তৈরি করা, যুদ্ধ করা নয়। আবার সেনাবাহিনীর মেডিকেল কোর বা সিগন্যাল কোরের সদস্যরা যুদ্ধ করে না। মেডিকেল কোরের দায়িত্ব হচ্ছে আহত সৈনিকদের চিকিৎসা করা, যুদ্ধ করা নয়। সিগন্যাল কোরের দায়িত্ব হচ্ছে সিগন্যাল দেওয়া, যুদ্ধ করা নয়। সেনাবাহিনীর সাপ্লাই কোরের লোকেরা যুদ্ধ করে না, কিন্তু যুদ্ধক্ষেত্রে রসদ, গোলাবারুদ, খাবার ইত্যাদি সকল কিছু সাপ্লাই করা বা পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে সাপ্লাই কোরের। সেনাবাহিনীর পদাতিক, ইনফেন্ট্রি, গোলান্দাজ, আর্টিলারি ইত্যাদি কোরের কাজ হচ্ছে যুদ্ধ করা। সেনাবাহিনীর পদাতিক, ইনফেন্ট্রি, গোলন্দাজ, আর্টিলারি ইত্যাদি কোরের কাজ হচ্ছে শত্রুকে আক্রমণ করা বা শত্রুর আক্রমণ প্রতিহত করা, অর্থাৎ সাধারণ ভাষায় যুদ্ধ করা। ইঞ্জিনিয়ারিং কোর, সিগন্যাল কোর, মেডিকেল কোর, সাপ্লাই কোর ইত্যাদি সকল কোর মিলেই হয় সেনাবাহিনী। এখন যদি ইঞ্জিনিয়ারিং কোরের লোকেরা ব্রিজ বা পোল না বানিয়ে দেয়, তাহলে সৈনিকেরা নদী পার হতে পারবে না। মেডিকেল কোর চিকিৎসা না করলে আহত সৈনিক সুস্থ হতে পারবে না। সিগন্যাল কোর সিগন্যাল না দিলে সৈনিকেরা বুঝতে পারবে না। সাপ্লাই কোর সাপ্লাই না দিলে সৈনিকেরা গোলাবারুদ পাবে না, খাবার পাবে না। এখন যদি ইঞ্জিনিয়ারিং কোর ব্রিজ তৈরি না করে, মেডিকেল কোর চিকিৎসা না দেয়, সিগন্যাল কোর সিগন্যাল না দেয়, সাপ্লাই কোর সাপ্লাই না দেয়, তাহলে কি পদাতিক বা গোল আন্দাজ কোর যুদ্ধ করতে পারবে? না, পারবে না। যুদ্ধ করতে হলে উল্লেখিত সব কিছুই চাই। এই সকল কিছু মিলেই হয় যুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধও সকল কিছু মিলেই হয়েছে। যেমন নৌকার মাঝি মুক্তিযোদ্ধাদের নদী পার করে দিয়ে ইঞ্জিনিয়ারিং কোরের দায়িত্ব পালন করেছে। গ্রাম্য ডাক্তার বা ঔষধের দোকানদার মুক্তিযোদ্ধাদেরকে চিকিৎসা করে মেডিকেল কোরের কাজ করেছেন। গ্রামের কৃষক পাকিস্তানি সেনাবাহিনীর গতিবিধির খবর মুক্তিযোদ্ধাদের জানিয়ে সিগন্যাল কোরের ভূমিকা নিয়েছেন। গ্রামের মা ভাত রেঁধে খাইয়েছেন এবং সাধারণ মানুষ অস্ত্র ও গুলির বোঝা মাথায় করে মুক্তিযোদ্ধাদের পৌঁছে দিয়ে সাপ্লাই কোরের কাজ করেছেন। তবেই না কেবল আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছি, আমরা মুক্তিযোদ্ধারা পদাতিক বা গোল আন্দাজ কোরের কাজ করেছি। গোটা 7.5 কোটি বাঙালি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, সিগন্যাল, সাপ্লাই ইত্যাদি কোরের কাজ করেছেন এবং এই সকল কোরের সমন্বয়ে, অর্থাৎ মুক্তিযোদ্ধা জনতার সমন্বয়ে সৃষ্টি হয়েছে মুক্তিবাহিনী। কেবল রাজাকার, আলবদর ব্যতীত সকল বাঙালি মুক্তিবাহিনী। পাকিস্তানিরা অবশ্য এই সংজ্ঞায় বিশ্বাস করত, আর এজন্যই তারা নির্বিচারে বাঙালি হত্যা করেছে। নির্বিচারে বাঙালি হত্যা করা ছাড়া
পাকিস্তানি সৈনিকদের আর যা করার ছিল তা হলো আত্মসমর্পণ। পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থা ছিল দ্বীপান্তরের বা নির্বাসনে আসা মানুষের মতো। নির্বাসনে আসা বা দ্বীপান্তরে আসা মানুষের সাথে পাক সেনাদের পার্থক্য ছিল শুধু নিরস্ত্র আর সশস্ত্র। নির্বাসনে পাঠানো মানুষ থাকে নিরস্ত্র, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর সৈনিকদের আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে নিজ ভূখণ্ড পাকিস্তান থেকে 1200 মাইল দূরে বাংলাদেশে নির্বাসনে পাঠানো হয়েছিল। পাকিস্তানি সমরবিদ ও রাজনীতিবিদরা মনে করেছিল তারা শুধু অস্ত্রর জোরেই মানুষ খুন করেই বাংলাদেশ দীর্ঘদিন দখল করে রাখতে পারবে। কিন্তু যেইমাত্র নিরস্ত্র বাঙালি সংক্ষিপ্ত সামরিক ট্রেনিং নিয়ে অস্ত্র হাতে তুলে নিল, সঙ্গে সঙ্গে শুধু শহর অঞ্চল ছাড়া গোটা বাংলাদেশের নিয়ন্ত্রণ চলে গেল মুক্তিযোদ্ধা ও মুক্তিবাহিনীর কাছে। বাংলাদেশে আসা পাকিস্তানি সেনাবাহিনীর কাছে যে ধরনের অস্ত্র এবং যে পরিমাণ অস্ত্র ছিল তা দিয়ে কেবল নিরস্ত্র মানুষকে দীর্ঘদিন দাবিয়ে রাখা যেত ঠিকই, কিন্তু সশস্ত্র মানুষকে বেশি দিন দাবিয়ে রাখা কিছুতেই যেত না। এবং ভারতের মতো একটি রাষ্ট্রের আক্রমণ মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানরত পাকিস্তানিদের অস্ত্র ছিল সম্পূর্ণ অকার্যকর। মাত্র কয়েক মাসের মধ্যেই মুক্তিযোদ্ধা এবং এদেশের আপামর জনতা অর্থাৎ মুক্তিবাহিনীর দাপটে পাক হানাদাররা রাতের বেলায় চলাফেরা বন্ধ করে দিল। তবে পাক হানাদাররা ঠান্ডা মাথায় একটা পরিকল্পনা দ্রুত চালিয়ে যেতে থাকলো। তা হলো পাকিস্তানিদের এদেশের নারীদের ধর্ষণ করা। পাকিস্তানিদের নীল নকশাই ছিল এদেশের কিশোরী যুবতী রমণী নির্বিচারে ধর্ষণ করে তাদের পেটে পাকিস্তানিদের জারজ সন্তান তৈরি করা, বাঙালি নারীর গর্ভে পাকিস্তানি জারজ বংশধর বৃদ্ধি করা এবং পাকিস্তানি এই জারজদের দিয়ে বাংলাদেশকে চিরকাল দখল করে রাখা। পাকিস্তানিরা তাদের পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য গোলাম আজম, মতিউর রহমান নিজামীদের মতো মুষ্টিমেয় হাতে গোনা কতিপয় ঘৃণিত ব্যক্তিকে তাদের দোসর হিসেবে পেল ঠিকই, কিন্তু গোটা বাঙালি জাতি পাকিস্তানিদের চিরদিনের জন্য উপড়ে ফেলার জন্য ছিল বদ্ধপরিকর। অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সরকার এবং ভারতের জনগণ বাঙালির জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের সকল ধরনের সাহায্যের দুয়ার খুলে দিল অকৃপণভাবে। মুক্তিযুদ্ধের মাত্র 9 মাসের মাথায় ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ বেঁধে গেল। এদিকে মুক্তিযোদ্ধা জনগণ মিলে 7.5 কোটি মুক্তিবাহিনী তার সাথে যোগ হলো ভারতীয় মুক্তিবাহিনী। মুক্তিবাহিনী আর ভারতীয় বাহিনী মিলেমিশে হলো মিত্রবাহিনী। 6ই ডিসেম্বর মুক্তিবাহিনী সাঁড়াশি আক্রমণ শুরু করল। নির্বাসনে আসা দিশেহারা পাক হানাদার বাহিনী মাত্র 10 দিনের মাথায় 16ই ডিসেম্বরে অসহায়ের মতো পরাজয় বরণ করল। 96,000 পাকিস্তানি সৈন্য জেনারেল নিয়াজির নেতৃত্বে 16ই ডিসেম্বর 1971 সাল রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান আত্মসমর্পণ করল। এই আত্মসমর্পণের ঐতিহাসিক দলিলে আত্মসমর্পণকারীর পক্ষে পাকিস্তানিদের জেনারেল নিয়াজি স্বাক্ষর করেন এবং ভারতীয় সেনাবাহিনীর জেনারেল জগজিৎ সিং আরোরা বিজয়ীদের পক্ষে স্বাক্ষর করেন। বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিপাগল মানুষ, মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে ছিনিয়ে আনল স্বাধীনতার লাল সূর্য। বাঙালি জাতি সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করে 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন দেশে ফিরিয়ে আনল। স্বাধীন দেশে ফিরে এসে বঙ্গবন্ধু শেখ মুজিব, যার সফল নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বিপ্লবী সরকারের প্রধানমন্ত্রী বা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে নিজে প্রধানমন্ত্রী হলেন। মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অস্ত্র জমা নিলেন। মুক্তিযুদ্ধের সময় যে বাঙালিরা পাকিস্তান সেনাবাহিনীর অধীনে চাকরি করেছে ও পরাজিত হয়েছে, মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছে, সেই পরাজিত প্রশাসনকে পুনরুজ্জীবিত করলেন এবং দেশ পরিচালনায় দায়িত্বে নিয়োজিত করলেন। আর মুক্তিযোদ্ধারা কে কোথায় গেল তার কোনো খবর রাখলেন না। শুধু তাই নয়, ভারত সরকারের কাছে মুক্তিযোদ্ধাদের সম্পূর্ণ সঠিক তালিকা থাকা সত্ত্বেও সেই তালিকা না এনে নানাজনকে দিয়ে নানা রকমের মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বিতরণ করলেন। আমার জানা মতে ওই মুক্তিযোদ্ধার সার্টিফিকেটে কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা তো নেই, বরং যারা রাজাকার ছিল, চরম সুবিধাবাদী ছিল, যারা মুক্তিযুদ্ধের ধারের কাজ দিয়েও হাঁটেনি, তারাই ওই সকল মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে এবং সার্টিফিকেট নিয়েছে। একজন মুক্তিযোদ্ধার জাতির কাছ থেকে কেবল সম্মান ব্যতীত আর কিছুই পাওয়ার থাকতে পারে না।
মুক্তিযোদ্ধারা জাতির গৌরব। ভারত সরকারের কাছ থেকে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা নিয়ে আসা সহজ পন্থা গ্রহণ না করে কেন শেখ মুজিবুর রহমান নানাজনকে দিয়ে, অনেক বিতর্কিত ব্যক্তিও এর মধ্যে আছে, নানা রকমের তালিকা আছে, নানা রকমের তালিকা আর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে লেজে গোবরে বেহাল অবস্থা করলেন, তা বোধগম্য নয়। মুক্তিযোদ্ধারা থাকবে না, থাকবে দেশ, থাকতে হবে মুক্তিযোদ্ধাদের তালিকা। কিন্তু শেখ মুজিব অতি সামান্য ও অতি সহজ কাজ ভারত থেকে মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা নিয়ে আসতে কেন ব্যর্থ হয়েছিলেন? এই ব্যর্থতার জন্য একজন মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে কখনোই ক্ষমা করব না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জাতির ভালোবাসা, শ্রদ্ধা, সর্বোপরি বিশ্বাস আকাশ ছোঁয়া। তিনি সদ্য স্বাধীন দেশের প্রধানমন্ত্রী। জাতির আশা ছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একটি জাতীয় সরকার গঠন করবেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা করলেন না। তিনি সরকার গঠন করলেন মুক্তিযুদ্ধের কঠিন ত্যাগের পরীক্ষায় পিছিয়ে পড়া দেশ ও জাতির প্রতি দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ সুবিধাভোগী আওয়ামী লীগের সেই সব ব্যক্তিদের নিয়ে। মুক্তিযুদ্ধের সফল নেতা তাজউদ্দিন আহমেদ সকল মুক্তিযোদ্ধাদের দূরে ঠেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরাজিত প্রশাসন ও লোকদের দিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয়ী একটি জাতি ও একটি দেশকে পরিচালনা করতে যেয়ে আসলে বিজয়ী জাতিকে পরাজয়ের গহ্বরে ঠেলে দিলেন। একজন ভারতীয় নেতার জ্ঞান গরিমা আর অভিজ্ঞতায় পূর্ণাঙ্গ সফল হতে যদি 100 মার্কের দরকার হয়, তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল 50 মার্ক। পাকিস্তানের 23-24 বছরের আন্দোলন আর সংগ্রামের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান 50 মার্ক অর্জন করেছিলেন। আর বাকি 50 মার্ক অর্জন হতো যদি বঙ্গবন্ধু শেখ মুজিব 71-এর মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কাছে বন্দী না হয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিতেন। তাহলে তিনি প্রত্যক্ষভাবে বুঝতেন মুক্তিযুদ্ধের চেতনা কী, মুক্তিযুদ্ধের আদর্শ কী, মুক্তিযোদ্ধা কারা হয় এবং কিভাবে মুক্তিযোদ্ধা হয়। একটা জাতির জীবনে মুক্তিযুদ্ধ বারবার আসে না। জাতির জীবনে মুক্তিযুদ্ধ আসা বিরল ভাগ্যের ব্যাপার। একমাত্র মুক্তিযুদ্ধের মাধ্যমেই একটি জাতি দেহ মনে মাথা তুলে দাঁড়ায় এবং পুরনো ধ্যান ধারণা, পুরনো সকল ব্যবস্থা, সংকীর্ণ সকল চিন্তা ঝেড়ে ফেলে জাতি নতুন করে জন্ম নেয়। একমাত্র মুক্তিযুদ্ধের জীবনযাপন কঠিন পরীক্ষার মাধ্যমে দেশ ও জাতির সেবায় এগিয়ে আসে জাতির বীর সন্তানেরা। আর পিছনে পড়ে যায়, পালিয়ে যায় সুবিধাবাদী ভীরু কাপুরুষের দল। কেবল মুক্তিযুদ্ধের সময়ই পরিষ্কার চেনা যায় কারা সুবিধাভোগী ভীরু কাপুরুষ আর কারা ত্যাগী সাহসী পুরুষ। কিন্তু জাতির দুর্ভাগ্য বঙ্গবন্ধু শেখ মুজিবের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিনলেন না, জানলেন না জাতির সাহসী ত্যাগী পুরুষদের। এখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবের 50 মার্ক ঘাটতি থেকে গেল। শুধু 50 মার্ক নিয়ে তিনি দেশ চালাতে গেলেন। পাকিস্তানিরা যুদ্ধে পরাজিত হলো, বন্দী হলো, কিন্তু তাদের পরাজিত তাবেদারি বাঙালি প্রশাসনটা রয়ে গেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই পরাজিত পাকিস্তানি প্রশাসনটা শুধু অক্ষতই রাখলেন না, বরং বিজয়ী বাঙালি জাতির মাথার উপর পুনরায় চাপিয়ে দিলেন। তিনি দল ও প্রশাসনে মুক্তিযোদ্ধাদের তেমন স্থান দিলেন না। এক সময়ে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবের দল ছিল, সমর্থক ছিল, তারা বিভক্ত হলো, জাতি বিভক্ত হলো, বাড়তে থাকলো নিরাশার সংখ্যা। হতাশা আর নিরাশার ভিতর দিয়ে সময় বয়ে যেতে থাকলো। এদেশের কৃষক, শ্রমিক জনতা এবং সাধারণ মানুষ জীবন পণ করে যুদ্ধ করেছে। জীবন পণ করা সকল যোদ্ধাদের তথা গোটা জাতির শুধু একটি স্বপ্ন ছিল, একটি আশা ছিল। আর সে স্বপ্ন ও আশা হলো সুখে থাকার স্বপ্ন, সুখে থাকার আশা। সুখ বলতে যা বোঝায় তা হলো ভালো থাকার জন্য ঘর, ক্ষুধার জন্য অন্ন, রোগ শোকের জন্য চিকিৎসা, আর শিক্ষার নিশ্চয়তাই হলো সুখে থাকা। আর এই সুখে থাকার জন্যই এদেশের মানুষ লড়াই করেছে, যুদ্ধ করেছে। অস্পষ্ট হলেও জনগণের আকাঙ্ক্ষা ছিল সমাজ বিপ্লবের। আমাদের স্বাধীনতা সংগ্রামের সমাজতান্ত্রিক উপাদান ছিল, মুক্তিযুদ্ধের সমাজতন্ত্রীরাও ছিল। কিন্তু সমাজতান্ত্রীরা নেতৃত্ব দিয়ে জাতীয়তাবাদীদের ওপর ওঠার আগেই আমাদের দেশ স্বাধীন হয়ে যায়। মুক্তিযুদ্ধ বিকাশ লাভ না করে অসমাপ্ত থেকে যায়, ফলে সামাজিক বিপ্লবও অসমাপ্ত থেকে যায়। স্বাধীনতার অর্থ হচ্ছে জনগণের মুক্তি।